এই যে হাসিনার পতন হলো, পালিয়ে গেল, এই বিষয়টাকে আপনি আপনার জায়গায় কিভাবে দেখেন? এটা উপরে আল্লাহর তরফ থেকে হয়েছে। এখানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের কি ধারণা ছিল যে কোনো না কোনো দিন আওয়ামী লীগের পতন হবে? আমরা তো চেষ্টা করেছি। বিএনপির পক্ষ থেকে আমরা অনেক বছর ধরে চেষ্টা করেছি যে এই যেভাবেই হোক না কেন আস্তে, আস্তে করে ধাক্কা দিয়ে এই সরকারকে ফেলে দেওয়া যায় না কিনা। আম আমাদের ধারণা ছিল যে কোনো না কোনো সময় হয়তো আমাদের আন্দোলনের মাধ্যমে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যেখানে নতুন করে নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। আমাদের ধারণা ওটাই ছিল যে নির্বাচনের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে সরিয়ে দিতে পারবো। কি অদ্ভুত বিষয় যে আল্লাহর কি হুকুম যে এখানে স্টুডেন্টদের মাধ্যমে এ হাসিনার দেশ ত্যাগ করতে হলো, পালিয়ে যেতে হলো কাউকে না বলে। তার দলের সবাই এখনও মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লুকিয়ে আছে, গাছে লুকিয়ে আছে, মানে নদীর পাড়ে লুকিয়ে আছে। এদের এদেরকে ফেলে গিয়ে যে হাসিনা পালাতে হলো, এটা আল্লাহর হুকুম ছাড়া আর 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 কিছু না। এটা আমার ঠিক মনে আসছে না, কোনো একজন, আমার মনে হয় পার্থ ভাই এই কথাটা বলেছিল, ফেরেশতা নেমে এসেছিল আন্দোলন করার জন্যে। আসলেই আমরা যে এই স্টুডেন্টদেরকে দেখি, আমার মনে হয় যে এই স্টুডেন্টদের মধ্যে কয়েকজন হয়তো ফেরেশতা ছিল, যারা আর এই অত্যাচার সহ্য করতে পারছিল না, আওয়ামী লীগের এই অত্যাচার আর সহ্য করতে পারছিল না। ওরা এসে আন্দোলন করেছে, ওরা এসে জান দিয়েছে, আর তাদের মাধ্যমে আমরা বাংলাদেশ ফিরে পেলাম। এটা আমার মনে হয় যে আমাদের এখনও বিশ্বাস হয় না, এখনও সত্যি করে বললে আমাদের এখনও বিশ্বাস হয় না। মাঝে মাঝে মনে হয় যে স্বপ্ন দেখছি, তারপরে চমকে উঠে মনে হয় যে না, আচ্ছা এখন কাজে নামতে হবে, আমাদের দেশ গুছাতে হবে। এই আন্দোলনে আপনার তারেক রহমান কিভাবে ভূমিকা রেখেছে বা দেখেন, এই জিনিসটা আমরা অনেক জায়গা থেকে শুনতে পেরেছি যে এই আন্দোলনটা স্টুডেন্টদের আন্দোলন ছিল। হ্যাঁ, এটা স্টুডেন্টদের আন্দোলন ছিল, তবে এই আন্দোলনের সাথে প্রতিটা দল জড়িত ছিল। এখানে বিএনপিও জড়িত ছিল, জামাতও জড়িত ছিল, সকলেই জড়িত ছিল। আমরা আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে পারি যে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম। অনেকজন আমাকে মেসেজ পাঠাতো যে সবাই রাস্তায় নেমে গেছে, তোমরা কেন রাস্তায় নামছো না? আম, আমরা বারবার করে একই জিনিস বলতাম যে আমরা রাস্তায় আছি, আমরা তোমাদের সাথেই আছি। হ্যাঁ, হয়তো কিছু কিছু মানুষ আছে যারা চেনা পরিচিত চেহারা। আপনি যদি আজকে ওই ওই ঘটনার সময় জুলাই মাসে, অগস্ট মাসে যদি আপনি হঠাৎ করে দেখতেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মাঠে আছে, তাহলে সবাই বলতো যে এটা তো এখন আর স্টুডেন্টদের আন্দোলন না, এটা তো বিএনপির আন্দোলন। তো ওই জিনিসটার জন্য আমরা একটু দূরে ছিলাম। আমরা হয়তো নির্দেশনা দিয়েছি, আমরা সাপোর্ট দিয়েছি, আমাদের ছেলেপেলেরা মাঠে ছিল। আপনারা জানেন যে এখানে প্রতিটা প্রতিটা জেলার মধ্যেই কিন্তু ছাত্রদল, যুবদল, এমনকি বিএনপির অনেক নেতারা কিন্তু আন্দোলন করেছে। ব্যানার ছাড়া করেছি, কিন্তু এই আন্দোলনের মধ্যে আমরাও জড়িত ছিলাম। তারেক রহমান সাহেব, ওনার সবচেয়ে বড় আহ, এই আন্দোলনের সময় সবচেয়ে বড় ডিসিশন ছিল যে যেভাবেই হোক না কেন আমাদেরকে ধরে রাখা। আমরা যেন কোনো পাগলামি না করি, আমরা যেন হঠাৎ করে মাঠে না নেমে যাই আর এখানে গিয়ে আমরা আমাদের বিএনপির স্লোগান না দেওয়া শুরু করি। এই জিনিসটা উনি আমাদেরকে ধরে রেখেছিল যে ভাই, এই জিনিসটাকে অর্গানিকলি হতে দাও, যারা করছে তাদেরকে সমর্থন দাও, কিন্তু তোমরা আল্লাহর ওয়াস্তে তোমরা এখানে এই নোন ফেসগুলো যেন জড়িয়ে না যায়। এদেরকে এদেরকে ওদের দিস ইজ দেয়ার মোমেন্ট ইন দ্য সান, ওদেরকে থাকতে দাও। এই জিনিসটা আমার মনে হয় যে তারেক রহমান সাহেব এবং আমাদের দলীয় নেতারা একটা ভালো ডিসিশন নিয়েছে, যেটার জন্য আমরা এখন বর্তমানে কোনো কন্ট্রোভার্সির বাইরে আছি। নতুন যে সরকার শপথ নিল এবং নতুন সরকার হলো, এই অলরেডি তারা 3 মাস পার করেছে। সরকারের এই 3 মাসের কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, অনেকজন ক্রিটিসাইজ করে, আমরা মনে হয় সবাই চাই যে নতুন সরকার চলে আসছে, এখন সব কিছু ঠিক হয়ে যাবে। দেশ চালানো অত সোজা না। আমরা দেখেছি, আমার আমার বাবাও অনেক বছর সরকারে ছিল। আম, এখানে কোনো জাদু চিরাগ নেই যে হঠাৎ করে সব কিছু রাতারাতি ঠিক হয়ে যাবে, সময় লাগে। হ্যাঁ, একটু স্লো সব কিছু, যেই আম, উদ্যোগ এই সরকার নিয়েছে সব কিছু একটু ধীরে চলছে, বাট হচ্ছে, আস্তে আস্তে করে হচ্ছে। আমার যেটা মনে হয় যে কিছু জায়গায় তারা আরও কিছু মানুষ দিলে হয়তো ভালো হতো। আমরা জানি যে এক একটা মন্ত্রণালয় সামাল দেওয়া অনেক কষ্টের বিষয়। এক একটা মানুষ, এক একজন উপদেষ্টা,
3টা 4টা করে পোর্টফোলিও হ্যান্ডেল করছে। আমার মনে হয় যে আরও যদি তারা কিছু লোক বাড়াতো, আরও কিছু মানুষকে যদি ইনভলভ করা হতো, ভালো মানুষকে ইনভলভ করা হতো, তাহলে ওনাদের জন্য সিচুয়েশনটাও আরেকটু ইজি হয়ে যেত আর দেশ চালানোটাও আরেকটু ইজি হয়ে যেত। আমার ব্যক্তিগত একটা চাহিদা, এই বর্তমান সরকারের কিছু ব্যবসায়ী মানুষদেরকেও কাছে টেনে নেওয়া, যারা ইন্ডাস্ট্রি লিড করেছে তাদেরকে যদি ইনভলভ করতো, আমার মনে হয় যে তাদের এক্সপার্টিসটা যদি ব্যবহার করতে পারে তাহলে আমাদের দেশ চালানোটা আরেকটু সুন্দরভাবে হবে। তবে আমি এখনও আশাবাদী যে যেভাবেই হোক না কেন, আওয়ামী লীগ তো আর নেই, এখন নতুন যারাই আছে আওয়ামী লীগের থেকে ভালো আছে। চট করে ঢুকে যাওয়ার বা ফিরে আসার কোনো সম্ভাবনা দেখেন কিনা? দেখেন, বাড়িতে তো চোর যে কোনো সময় চলে আসতে পারে, ঠিক না? এখন চট করে ঢুকে যাওয়া, এই জিনিসটা উনি বারবার করে বলছে, আওয়ামী লীগের মানুষরাও বলছে, কিন্তু আমার মনে হয় যে আমরাও সচেতন হয়ে গিয়েছি। বাড়িতে 2-3 বার চুরি হয়েছে, তো এখন আমরাও জানি যে কোন রাস্তা দিয়ে ঢুকবে, তো আমরা রাস্তাগুলি এখন বন্ধ করে রেখেছি। আর চট করে ঢুকে উনি করবেনটা কি? দেশের মানুষ তো অলরেডি ওনাকে একবার বিদায় করে দিয়েছে, উনি দেশে আসবেন বা কেন? আমাদেরকে বারবার করে বলা হয় যে এখনও, না, হাসান মাহমুদ সাহেব উনি বলল যে এখনও 40% মানুষ বলে আওয়ামী লীগকে ভালোবাসে। আমি তো 4% মানুষও এখন পর্যন্ত খুঁজে পেলাম না। যতগুলি মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে এটা তো এখনও লুকানো। তো এরা কোথায়? আমাদেরকে কত বছর এই আওয়ামী লীগ কষ্ট দিল, আমরা তো মাঠে ছিলাম, আপনারা দেখেছেন। আওয়ামী লীগের একটা মানুষকে আপনি দেখেছেন যে মিছিল করছে এই ওনার গ্রামের বাড়ি বাদে? আমি তো কোথাও আজ পর্যন্ত দেখলাম না। কতদিনের মধ্যে ইলেকশন চান আপনারা? যত জলদি সম্ভব, যত জলদি সম্ভব। আমার মনে হয় যে বর্তমান সরকারের অনেকগুলি কাজ তারা শুরু করেছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে ইলেকশন কমিশনটাকে রিফর্ম করা। ইলেকশন কমিশনটাকে যত জলদি আপনি রিফর্ম করে একটা পজিশনে নিয়ে আসবেন যে তারা কাজ শুরু করতে পারে, আমার মনে হয় যে এটা করে ইলেকশনটা দিয়ে দেখ। রাজনীতি নিয়ে আপনার ভাবনা? রাজনীতি নিয়ে ভাবনা, আমার মনে হয় যে বর্তমানে একটা সুযোগ হয়ে গিয়েছে। যারা ইয়াং জেনারেশন এতদিন ধরে রাজনীতি দেখলেই বলতো যে এটা একটা নোংরা একটা জিনিস, এটার থেকে দূরে থাকা উচিত, এখন একটা সুযোগ হয়ে গিয়েছে যে ইয়াং জেনারেশন মনে করে যে না, দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। তো আমরা যেটা চাচ্ছি, এটা তারেক রহমান সাহেব যেটা চাচ্ছেন, আমাদেরকে বারবার করে বলা হচ্ছে যে আমরা যেন স্পেস করে দিই, যে ইয়াং জেনারেশন যেন আমাদের দলের মধ্যেও ইনভলভ হওয়ার সুযোগ হয়ে যায়, এখানে নর্মাল রাজনীতিতেও যেন সুযোগ করে দিই আমরা, যে তারা যেন কিছু স্পেস পায়, যে তারাও ইনভলভড হবে পলিটিক্সের মধ্যে। তা আগামীর বাংলাদেশ আমার মনে হয় লিড করবে ইয়াং জেনারেশন। আর আলহামদুলিল্লাহ, যারা বর্তমানে ইনভলভ হয়েছে এই এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, যারা নতুন চেহারা আমরা দেখতে পেরেছি, তাদেরকে দেখে আমাদেরও একটা বিশ্বাস, একটা সাহস বাড়ে যে না, বাংলাদেশ ভালো মানুষের হাতে আছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপি নির্বাহী কমিটির সদস্য, তরুণ রাজনীতিবিদ জনাব হুমায়ুন কাদের চৌধুরীর সাথে। তিনি আজকে আমাদেরকে বলছিলেন বিগত 15 বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের আমলে তার উপরে, তার পরিবারের উপরে যেই নির্যাতন, যেই নিপীড়ন, যেই জুলুম হয়েছে, সেসবের অনেক অজানা কথা, অকথিত কথা আজকে আমরা তার কাছ মুখ থেকে শুনলাম। তো জনাব হুমায়ুন কাদের চৌধুরী, দৈনিক ইনকিলাবকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।